অ্যাক্সিডেন্টের পর থেকেই অহনার স্বামী যেন হঠাৎই বদলে যায়। মাথার আঘাতের কারণে মেমোরি লস হতে পারে, তাই বলে একটা মানুষ পুরোপুরি বদলে যাবে এটা সে মেনে নিতে পারে না। আর এরই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অহনার সামনে আসতে থাকে একের পর এক ভয়ঙ্কর সব সত্য। কোনটা তার স্বামীর আসল রূপ সেটাই সে বুঝে উঠতে পারে না। সে যেন ফেসে যায় এক ভয়ানক গোলকধাঁধায়। তবে শেষ পর্যন্ত সে কি পারবে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য খুঁজে বের করতে? সেটাই দেখব আজকের গল্পে। সিরিজের নাম দুজনে। শুরুতেই আমরা একটা লোককে খুব জোরে গাড়ি চালাতে দেখি। লোকটির নাম হলো অমর বসু। সে বসু ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর। তো তাকে দেখে এটা মনে হচ্ছিল যে সে কোনো কিছুর জন্য অনেক বেশি ঘাবড়ে আছে, আর কেউ হয়তো বা তাকে ফলো করছে। কিন্তু সেভাবে হাই স্পিডে গাড়ি চালাতে চালাতে তার কাছে কারো একজনের কল চলে আসে, আর তাকে সে কোনো একটা জিনিস তাড়াতাড়ি করে রেডি করতে বলে। তো এরপর গাড়ি চালানোর এক পর্যায়ে হঠাৎই তার গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, আর তখনই রাস্তার পাশের হেডলাইটের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। এরপরই দেখানো হয় যে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। সে বেশ গুরুতর আহত হয়েছিল, তো এই কারণে তাকে 2 মাস পর্যন্ত হসপিটালে ভর্তি থাকতে হয়। তো তখন আমাদেরকে অমরের বাসার দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা তার ওয়াইফ অহনাকে দেখি। সে সকালবেলা উঠে তার শ্বশুরকে চা দিতে থাকে। সে তখন তাকে অমরের কথা বলে যে কাল সে হসপিটাল থেকে রিলিজ পেল, আর আজই সে নাকি তার অফিসে যাবে। একটু রেস্টও নিল না সে। এই বলেই তার শ্বশুরের কাছে সে নালিশ করতে থাকে। সে বারবার তার শ্বশুরকে বলতে থাকে সে যেন একটু অমরের সাথে কথা বলে, আর তাকে অফিসে যেতে মানা করে, কারণ অমর তার কথাই শুনছে না। তো এরপরই আমাদেরকে অমরকে দেখানো হয়। সে ওয়াশরুমে যায় আর তার মাথায় থাকা ব্যান্ডেজটা খুলে ফেলে। এতদিনে তার ক্ষত শুকিয়ে গিয়েছিল। যাক, তো এরপরই সে ওয়াশরুম থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তখনই তার কাছে তার বাবা এবং অহনা আসে। তার বাবা তাকে বলে যে 2 মাস সে হাসপাতালে ভর্তি ছিল, আর এখন প্রথম দিন এসেই সে অফিসে কেন যেতে চাচ্ছে? তার তো রেস্ট নেওয়া উচিত। সে সবেমাত্র কাল রিলিজ পেয়েছে। কিন্তু তখন অমর তাকে বলে যে এতদিন কাজে না যেতে পেরে তার মোটেই ভালো লাগছে না। কাজে গেলেই সে আবারও তার এনার্জি ফিরে পাবে, তাই সে যেতে চাচ্ছে। এভাবে বাসায় বসে থাকলে তো তার আরো অসুস্থ ফিল হবে। তো তার কাছ থেকে এই কথা শুনে তার বাবা তাকে আর জোর করে না, আর সেখান থেকে চলে যায়। তখনই অহনা বেশ রোম্যান্টিক ভাবে অমরকে অফিসে যেতে মানা করতে থাকে, কিন্তু অমর তো তাকেও একই কথা বলে। অহনাও তখন তাকে আর জোর করে না, তাই সে তাকে ঠিক করে রেডি করে অফিসের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু সে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে অমরকে সি অফ করতে আসে। তখনই সে দেখে যে অমর একটি দোকান থেকে সিগারেট কিনে খাচ্ছে। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ অমর কখনোই সিগারেট খেত না, এমনকি সে সিগারেট পছন্দও করত না। কিন্তু এখন সে সিগারেট কেন খাচ্ছে, এই জিনিসটা তার কাছে খুবই অদ্ভুত লাগে। যাক, তো এর পরবর্তীতে আমাদেরকে ইন্টেলিজেন্ট টিমের অফিসারকে দেখানো হয়। তার নাম হলো উৎসব। সে তার সিনিয়র অফিসারের সাথেই কথা বলছিল। এই সিনিয়র অফিসার আসলে উৎসবকে একটি টেরোরিস্ট গ্রুপকে ধরার মিশন দিয়েছিল। তো উৎসব তাকে বলে যে সে ওই টেরোরিস্ট গ্রুপটিকে খুব তাড়াতাড়ি ধরে ফেলার চেষ্টা করছে, আর সেই ইনফরমেশন বের করতে পেরেছে যে একজন বাঙালি বিজনেসম্যানও ওই টেরোরিস্ট গ্রুপের সাথে এক হয়ে বিজনেস করছে এবং তাদেরকে সাহায্যও করছে। আর এছাড়াও উৎসব এটাও খবর পেয়েছে যে তাদের রিপাবলিক ডেতে অর্থাৎ 15ই আগস্টে টেরোরিস্টরা কিছু অ্যাকশন নিতে যাচ্ছে, আর তার কারণে তাদের শহরের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই তাদেরকে যে করেই হোক এই অ্যাটাকটা কোনো না কোনো ভাবে আটকাতেই হবে, নয়তো এই শহরের সাথে সাথে তাদের দেশেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যা সে কোনোভাবেই হতে দিতে চায় না। অন্যদিকে আমাদেরকে আবারও অমরকে দেখানো হয়। সে এতদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরায় রাতে সে অহনাকে নিয়ে বাইরে যায় তাদের বন্ধুদের সাথে ডিনার করতে। কিন্তু সেখানে গিয়ে অমর এমন আচরণ করে যে যেগুলো সে আগে কখনোই করেনি। যেমন সে আগে যে কোনো মিট আপে তার বন্ধুদের সাথে মিলে অনেক বেশি ড্রিঙ্ক করত, কিন্তু এখন তো সে ড্রিঙ্ক করার নামও নিচ্ছে না। তাছাড়া অমর সবসময় অহনার বান্ধবী নীলার সাথে অহনার সামনেই ফ্লার্ট করত, যাতে করে অহনা জেলাস ফিল করে। এটা সে আসলে ফান করেই করত। তবে আজ তো সে সেটাও করে না, বরং তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে চায়। তো তার এই বিহেভিয়ার গুলো দেখে সবার পাশাপাশি অহনাও অনেক বেশি অবাক হয়ে যায়। অমরের এমন হঠাৎ আচরণের পরিবর্তন দেখে তার কিছু একটা গড়বড় বলে মনে হতে থাকে, কিন্তু তার এই ভাবনাটাকে সে খুব একটা পাত্তাও দেয় না। যাক, তো সেখানে টাইম স্পেন্ড করার পর তারা সেখান থেকে বাসায় চলে আসে। কিন্তু সেখানে অহনা গিয়ে দেখে যে অমর তো বাসায় এসেই তার জামা কাপড় এদিক ওদিক ছিটিয়ে রেখেছে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। এটা দেখে তো অহনা আবারও অবাক হয়ে যায় আর পূর্বের কথা মনে করতে থাকে। আসলে অমর সবসময় অনেক বেশি গোছালো ছিল। সে বাইরে থেকে এসে তার জামা কাপড় একদম ঠিক জায়গায় রেখে দিত।
আর সাথে সাথেই ফ্রেশ হয়ে নিত। কিন্তু আজ এভাবে সবকিছু এলোমেলো করে রেখে দেওয়ায় অহনার কেমন যেন লাগতে থাকে। সে বুঝতে পারে না তার স্বামীর হঠাৎ কি হয়েছে। একটা মানুষের মধ্যে হুট করে এত পরিবর্তন কিভাবে হতে পারে। যাক, তো এর পরই দেখানো হয় অমর ফ্রেশ হয়ে সেখানে আসে। তখন অহনা তার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু দেখা যায় অমর তাকে বলে যে তার অনেক ঘুম পাচ্ছে। এটা বলেই সে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। মনে হয় যেন সে তাকে ইগনোর করছে। তো পরদিন সকালবেলায় দেখানো হয় যে অহনা ঘুম থেকে উঠলে সে দেখে যে তার পাশে অমর নেই। এটা দেখেই তো সে দ্রুত উঠে যায়, কারণ অমর তো কখনোই তাকে না বলে যায় না। তাই সে সোজা চলে আসে তার শাশুড়ি মা নলিনীর কাছে এবং তাকে বলে যে অমর কোথায় গিয়েছে তা কি সে জানে। তখন তার শাশুড়ি মা তাকে বলে যে অমর তো একটু আগেই অফিসের জন্য চলে গেছে। এই কথা শুনেই তো অহনার মনটাই খারাপ হয়ে যায়, কারণ অমর তো কখনোই তাকে না জানিয়ে অফিসে যায় না। সব সময় অফিসে যাওয়ার আগে তাকে সে জানিয়ে যেত। তো এসব মনে করেই অহনা কষ্ট পেতে থাকে, আর সে মনে করতে থাকে যে অমর হয়তো ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে, হয়তো সে তার পছন্দের আগের অমরকে হারিয়ে ফেলেছে। এই বিষয়টা সে তার শাশুড়ির কাছেও খুলে বলে। তার শাশুড়ি তখন তাকে বলে যে সব ছোট ছোট বিষয় নিয়ে এত চিন্তা করতে হয় না, কেননা অমরের তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তার থেকে রিকভার করার জন্য তো তার একটু সময় লাগবেই, তাই না? যাক, তো অহনা তার শাশুড়ির কথা বুঝতে পারে, তাই সে চুপচাপ নিজের কাজে বেরিয়ে যায়। তখনই আমরা জানতে পারি যে অহনা হলো একজন ফুড রিভিউয়ার। সে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তাদের ফুড রিভিউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করত। তো একদিন সে এরকমই একটি রেস্টুরেন্টের কাজ শেষ করে বাইরে আসতে যাবে, তখনই সে হঠাৎ তার ব্যাগে একটা চিরকুট দেখতে পায়। সে বুঝতে পারে না এটা কোথা থেকে আসলো আর কিভাবেই বা আসলো। যাক, তো সে সেই চিরকুটটা খুলে দেখে। সেখানে লেখা ছিল যে সে যেন তার স্বামীর মুখোশ পরা রূপটা চিনে নেয়। তো এই চিরকুটটা পেয়ে অহনা তো অনেক বেশি ঘাবড়ে যায়। সে তো এই কথার কোনো মানেই বুঝতে পারে না। যাক, তো এরপরই সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আর তার গাড়ির কাছে আসে। তখনই সে পাশ ঘুরলে এমন কিছু দেখে যা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে তার হাজবেন্ড অমর একটি মেয়ের সাথে বসে খাবার খাচ্ছে। শুধু এই না, মেয়েটির যখন ঝাল লাগতে থাকে অমর তার প্রতি অনেক কেয়ার দেখাতে থাকে। তার জন্য দ্রুত সে পানিও এনে দেয়। এগুলো দেখে তো অহনা সেখানেই দাঁড়িয়ে থেকে অমরকে কল করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে। অমর তখন তাকে বলে যে সে তার একজন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আছে। এই কথা শুনেই তো অহনা এটা মনে করে যে অমর যেহেতু তাকে মিথ্যা বলছে, তার মানে সে তাকে নিশ্চয়ই চিট করছে। অহনা তখন আর অমরকে কিছুই বলে না। সে অনেক রাগে কষ্টে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তো এরপরই দেখানো হয় যে অমর তার বোন নন্দিনীকে সাথে নিয়ে তারই একটি কাজের জন্য যাচ্ছিল। তখন সেখানে অহনাও আসে, কারণ সেখানে তারও থাকার কথা ছিল। কিন্তু সে অমরকে দেখেই অনেক বেশি রেগে যায় আর রেগে মেগে ওখান থেকেই বেরিয়ে যায়। অমর তো তখন বুঝতে পারে না তার কি হলো, তাই এটা জানতে সে তার পেছন পেছন চলে আসে। প্রথমে তো অহনা তাকে কিছুই বলতে চায় না, কিন্তু অমর অনেক জোরাজুরি করলে অহনা তাকে সবকিছু খুলে বলে। সে তাকে বলতে থাকে যে সে তাকে চিট করছে। সেটা কিভাবে করতে পারলো? সে একটু আগেই একটি মেয়ের সাথে থেকে তাকে মিথ্যা বলেছে যে সে তার ক্লায়েন্টের সাথে আছে। তার সাথে এখন থেকে তার সব সম্পর্ক শেষ। এমন মানুষের সাথে সে কখনোই থাকতে চায় না। এই কথা শুনে তো তখন অমর তাকে বলে যে সে তাকে কোনো মিথ্যা কথা বলেনি। মেয়েটির নাম হলো মীরা, আর সে আসলেই তার একজন ক্লায়েন্ট। তাদের কোম্পানি থেকে র ম্যাটেরিয়ালস নেয়ার জন্য সে অনেক দূর থেকে এখানে কলকাতায় এসেছে। তাই সে কলকাতায় স্ট্রিট ফুড ট্রাই করতে চেয়েছিল। এজন্যই অমর তাকে সেখানে নিয়ে গিয়েছিল। কিন্তু তার কোনো কথাই অহনা বিশ্বাস করে না, আর সেখান থেকে বাসায় চলে আসে। অহনা তো গাড়ি থেকে নেমেই তার রুমে চলে যায়। অমরও তখন তার পিছু পিছু যাচ্ছিল, কিন্তু রুমে ঢোকার আগেই সে একটি কল করে। যাক, তো কিছুক্ষণ পরই সে রুমে আসে এবং অহনাকে বলে যে সে তাকে সত্যি কথা বলছে, মীরা আসলেই তার একজন ক্লায়েন্ট। তো এটা বলেই সে অহনাকে সামনে রেখে মীরাকে ভিডিও কল দেয় এবং তাকে অহনার সাথে পরিচয় করিয়ে দেয়। মীরা তখন তাকে কনফার্ম করে যে আসলেই সে অমরের একজন ক্লায়েন্ট। তো তখন সত্যিটা জেনে অহনা এভাবে অমরকে অবিশ্বাস করার জন্য অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। যাক, তো এরপরই দেখানো হয় পরদিন অমরের জন্মদিন ছিল। তাই প্রত্যেকবারের মতো অহনা এবারও তার জন্য কেক বানাতে থাকে। পরদিন সকালে অমরকে সারপ্রাইজ করার জন্য অহনা রাতেই কেকটি বানিয়ে রাখে আর তার শাশুড়িমা এবং ননদকে বলতে থাকে যে আগের দিন অমরের উপর সন্দেহ করার জন্য তার আসলেই অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে। এজন্য সে এবার অমরের জন্মদিন আরো স্পেশাল ভাবে করার চেষ্টা করবে। তার পরদিন সকালেই অহনা তার শ্বশুর শাশুড়ি এবং ননদের সাথে মিলে অমরকে সারপ্রাইজ করার জন্য সবকিছু রেডি করতে থাকে।
কিন্তু তখন দেখানো হয় যে অমর অফিসের জন্য রেডি হয়ে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যেতে নেয়। এটা দেখেই তো অহনা অনেক বেশি অবাক হয় এবং অমরকে ডাক দিয়ে বলে যে সে কোনো কিছু কি ভুলে যাচ্ছে। অমর তখন কি বলবে কিছুই বুঝতে পারে না, কিন্তু আজ যে কিছু একটা আছে তা সে তাদের কোশ্চেনের জন্য আন্দাজ করতে পারে। আর এজন্য সে তখন আশেপাশে থাকা সেখানে কিছু ক্যান্ডেল দেখতে পায় আর বলতে থাকে যে সে তো ভুলেই গিয়েছিল যে আজ তো তার নিজেরই জন্মদিন। আসলে অ্যাক্সিডেন্টের পর থেকে তার তেমন কিছুই মনে থাকে না, এর জন্য আজ যে তার জন্মদিন সে সেটাও ভুলে গেছে। তো সে এই কথা বললে অহনা তখনও তার নিজের জন্মদিন এভাবে ভুলে যাওয়ার বিষয়টা বুঝতে পারে না, আর তার অমরের জন্য অনেক বেশি চিন্তা হতে থাকে। তো এর জন্য সে সেদিন কাউকে কিচ্ছু না জানিয়ে চলে যায় অমরের ডাক্তারের কাছে। তার অ্যাক্সিডেন্টের সময় যেই ডাক্তার তার চিকিৎসা করেছিল সে তার কাছে আসে এবং তাকে অমরের আচরণের কথা খুলে বলে। সে ডাক্তারকে বলে যে অ্যাক্সিডেন্টের পর থেকে হঠাৎ করেই অমরের আচরণে অনেক বেশি চেঞ্জ এসেছে, ইভেন সে তো তার নিজের জন্মদিনের কথাই মনে রাখতে পারেনি। তো এইসব শুনে ডাক্তার তাকে বলে যে সে আসলে অ্যাক্সিডেন্টের কারণে অনেক গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছিল। তাছাড়া অ্যাক্সিডেন্টের জন্য অমর অনেক বড় একটি শকও পেয়েছে, তাই এটা থেকে রিকভার করতে তার একটু সময় লাগবে। আর মাথায় আঘাত লাগার কারণে অনেক কথাই ভুলে যাওয়া, তারপর অদ্ভুত আচরণ করা এটা খুবই স্বাভাবিক বিষয়। তাই এই নিয়ে সহনাকে বেশি চিন্তা করতে মানা করে। আরো বলে যে আজ তো অমরের জন্মদিন তাই না, তাই সে যেন অমরের সাথে অনেক মজা করে পার্টিতে। যাক, তো ডাক্তারের কাছ থেকে এগুলো শুনে অহনা কিছুটা রিলিফ ফিল করে। এরপরই আমাদেরকে বার্থডে পার্টির দৃশ্য দেখানো হয়। সেখানে অনেকে উপস্থিত হয়, সবাই মিলে তো অমরের জন্মদিন উদযাপন করতে থাকে। তো তখনই দেখানো হয় সেখানে অহনার বেস্ট ফ্রেন্ড সুশান্ত চলে আসে। তাকে দেখেই তো অহনা তাকে ওয়েলকাম করতে যায়, কিন্তু দেখা যায় তার আগে অমর তার কাছে চলে আসে এবং তাকে হাক করে ওয়েলকাম জানায় আর তার সাথে অনেক ভালোভাবে কথা বলে। এটা দেখে তো অহনা আর সুশান্ত দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। সুশান্ত অহনাকে বলতে থাকে যে তার হাজবেন্ড অমর তো তাকে ঘৃণা করত, তাকে দুই চোখে দেখতে পারত না, কিন্তু এখন হঠাৎ কি এমন হলো যে সে এত ভালো আচরণ করছে। তো অমরের সুশান্তকে ঘৃণা করার কারণও নিশ্চয়ই আমরা ভালো করেই বুঝতে পারছি, কারণ কোনো হাজবেন্ডই তার ওয়াইফের বেস্ট ফ্রেন্ডকে অতটা সহ্য করতে পারে না। আরও তা যদি হয় কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড, তাহলে তো আর কথাই থাকে না। যাক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও অফিসার উৎসবকে দেখানো হয়। সে অমরের ডাক্তারের সাথে দেখা করতে যায়। ডাক্তারই আসলে তার সাথে কিছু কথা বলার জন্য তাকে এখানে ডেকেছিল। তো এরপরই সে উৎসবকে বলতে থাকে যে তার এখানে আজ অহনা এসেছিল এবং সে তার স্বামীর হঠাৎ এরকম বিহেভিয়ার চেঞ্জের জন্য তাকে নিয়ে বেশ চিন্তিত ছিল। সে তো অমরকে সন্দেহও করছে। সে আরো বলে যে আসলে অহনার সন্দেহ করাটা একদমই স্বাভাবিক, কারণ কারো অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগলে তার আচরণের এত বেশি পরিবর্তন কখনোই হয় না। হ্যাঁ, কিছু মেমোরি লস হয় হয়তো, তবে আচরণে তো পরিবর্তন দেখা যায় না। আর তাছাড়া তার এমন কোনো মেজর অ্যাক্সিডেন্টও হয়নি যে সবকিছু সে ভুলে যাবে। একথা শুনে উৎসব ডাক্তারকে বলে যে যে করেই হোক সবাইকে অমরের অসুস্থতা বিশ্বাস করাতে হবে, কারণ এটা তাদের দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে তাদের মধ্যে কি চলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এরপরই আমাদেরকে আবারও অহনাকে দেখানো হয়। অমর যে তার বন্ধুর সাথে ভালো আচরণ করেছে এটাতে তো অহনা অনেক বেশি অবাক হয়ই, কিন্তু আরো একটি বিষয় তাকে অনেক বেশি অবাক করে দেয়। সে দেখে যে যেই অমর কখনো ডান্স করতেও চাইতো না, সে এখন তার নিজের জন্মদিনের পার্টিতে অনেক সুন্দর করে ডান্স করে, তাও আবার অনেক বেশি এনার্জির সাথে। এটা দেখে তো সে খানিকটা খুশি হওয়ার সাথে সাথে তার মধ্যে এই ব্যাপারটাও চলতে থাকে যে হঠাৎ করে অমর এত ভালো ডান্স কিভাবে করছে। যে মানুষটা আগে কখনো ডান্স করার ধারে কাছেও থাকতো না, সে এটা কিভাবে করতে পারছে। তবে সে তার এসব চিন্তা তখন বাদ দিয়ে অমরের সাথে জয়েন করে আর তার সাথে অনেক এনজয় করে ডান্স করতে থাকে। তো এই পার্টি শেষ হলেই অহনা বাসায় এসে অমরকে তার জন্মদিনের উপহার দেয়। সে তাকে একটি অ্যাভাটার গিফট করে, যেই অ্যাভাটারটি অমরের ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ ছিল। কিন্তু অমর তখন গিফটটা দেখে অনেক বেশি হাসতে থাকে। সে অহনাকে বলে যে তার অ্যাক্সিডেন্টের পর থেকে অহনা তো তাকে বাচ্চাদের মতো টেক কেয়ার করছে, কিন্তু তাই বলে সে তাকে এখন একটা খেলনা গিফট করবে। এই নিয়েই সে হাসাহাসি করতে থাকে। এটা শুনেই তো অহনা তখন অনেক বেশি কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে অমরকে বলে যে তার অ্যাভাটার অনেক বেশি পছন্দ, এই জন্যই তো সে স্পেশালি ইউএসএ থেকে তাকে এটা আনিয়ে দিয়েছে। তো এই কথা শুনেই তো তখন অমর বুঝতে পারে যে অহনা এই গিফটের পিছনে কত এফোর্ট দিয়েছে। তাই সে বলতে থাকে
যে সে তো আসলে তার সাথে মজা করছিল, এখন কি সে তার বউয়ের সাথে একটু মজাও করতে পারবে না? অহনা বেচারি তো অলরেডি অনেক বেশি কষ্ট পেয়ে গিয়েছিল, এজন্য সে আর সেদিন অমরের সাথে কোনো কথাই বলে না। রাতে অমর ঘুমিয়ে গেলে অহনা তার দিকে তাকিয়ে ভাবতে থাকে যে মাথায় আঘাত পেলে তো স্মৃতিশক্তি চলে যেতে পারে, কিন্তু আচরণের এত পরিবর্তন হওয়া তো কখনোই সম্ভব না। নিশ্চয়ই অমর তার থেকে কিছু একটা লুকাচ্ছে, আর সে সেটা যে করেই হোক বের করে ছাড়বে। এরপরই দেখানো হয় যে পরদিন সকালেই অহনা তার বান্ধবী নীলার সাথে দেখা করতে যায়। তার বান্ধবী নীলা একজন অ্যাক্ট্রেস ছিল, তো এর জন্য অহনা তার সাথে তার মেকআপ ভ্যানিটিতেই দেখা করে এবং সেখানে গিয়ে চুপচাপ বসে থাকে। তখন নীলা তার কাছে জানতে চায় যে কি হয়েছে, কিন্তু অহনা তো তাকে কিছুই বলতে পারে না। তখন নীলা বলে যে তার কিছু না হলে সে কি প্রথমবারের মতো তার সাথে এভাবে শুটিং স্পটে দেখা করতে আসে নাকি? আচ্ছা থাক, তার কি হয়েছে তা বলতে হবে না, কিন্তু তার সাথে অমরের শারীরিক সম্পর্ক কেমন যাচ্ছে? অহনা তখন বলে যে অমরের অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত সবকিছু অনেক ভালো ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে তাদের মধ্যে কোনোই শারীরিক সম্পর্ক নেই। এটা শুনে তো নীলা বলে যে তাহলে সে যেন অমরের কাছাকাছি যায়, তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়লে আবারও সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো যে কথা সেই কাজ। বাড়িতে ফিরেই অহনা অমরের জন্য তাদের রুমটি অনেক সুন্দর করে সাজায়, একদম রোম্যান্টিক ভাবে। আর দেখা যায় অমরও তো তার জন্য ফুলের বুকে নিয়ে আসে, কারণ আগের দিন সে অহনাকে অনেক রাগিয়ে দিয়েছিল। তো রুমে ঢুকেই সে অহনাকে তার জন্য রেডি হয়ে বসে থাকতে দেখে মনে মনে বলতে থাকে যে সর্বনাশ হয়ে গেছে, এবার কি হবে? এসব যে সে কেন বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো এরপরই অহনা তার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু অমর তো মোটেই এসব কিছু করতে চাচ্ছিল না, যার জন্য অহনা তার খুব কাছে চলে আসলেই সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে বলে যে অহনা জানে যে সে সবেমাত্র এত বড় একটা অ্যাক্সিডেন্ট পেরিয়ে এসেছে আর এখনই তাকে তার সাথে ঘনিষ্ঠ হতে হবে, সে এসবের প্রতি কি অবসেসড। তো এই সব কিছু বলে সে সেখান থেকে চলে যায়। অহনার তো তখন অনেক খারাপ লাগে, তাই সে খুব কাঁদতে থাকে আর অমরের কথাগুলোই তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। এসবের জন্য অহনা পরদিনই তার বন্ধু সুশান্তর সাথে দেখা করে আর তাকে এই সব কিছু খুলে বলে যে অমর এই কয়দিনে তার সাথে কেমন বিহেভ করছে আর তার মধ্যে কেমন কেমন চেঞ্জ এসেছে, সেই সব কিছু সে তার বন্ধুকে জানায়। তো তার থেকে এই সব কিছু শুনে সুশান্ত তাকে বলে যে হয়তো ওই মীরা নামের মেয়েটির সাথে অমরের অ্যাফেয়ার আছে, এজন্যই সে অহনার থেকে দূরে থাকার চেষ্টা করছে। তখন অহনা তাকে বলে যে ওই মেয়েটা তো নিজে অহনার সাথে কথা বলেছে, যদি সে অমরের গার্লফ্রেন্ড হতো তাহলে তো সেই আরো এটা চেষ্টা করত যেন অহনা অমরের উপর রাগ করে আর তার জীবন থেকে চলে যায়, সে তো এমন কিছুই করেনি। তখন সুশান্ত বলে যে হয়তো মেয়েটা খুব ভালো করেই জানে যে অমরকে যদি অহনা আর তার মধ্যে চুজ করতে হয় তাহলে অমর অহনাকেই চুজ করবে, এজন্যই হয়তো সে স্মার্ট প্লে করছে। তাই এমন কিছু আসলেই আছে কিনা এর জন্য যেন অহনা লুকিয়ে লুকিয়ে অমরের ফোনটা একবার চেক করে, তাহলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তো সেদিন রাতেই অমর ঘুমিয়ে গেলে অহনা চুপি চুপি উঠে তার ফোনটা খোলে, কিন্তু সেখানে সে সন্দেহ হওয়ার মতো এমন কিছুই খুঁজে পায় না। তো এরপর যখন সে তার ফোনটি রেখে দিবে তখনই সেখানে অন্য একটি নাম্বার থেকে একটা মেসেজ আসে আর সেখানে অমরকে কাল দুপুর 2টার সময় দেখা করার জন্য ডাকা হয়। এটা দেখেই তো অহনা তাড়াতাড়ি করে অমরের ফোন সেখানে রেখে দিয়ে বারান্দায় আসে এবং সুশান্তকে কল করে আর তাকে বলে যে অমরের কাছে একটা নাম্বার থেকে মেসেজ এসেছে, কেউ তাকে দেখা করার জন্য ডেকেছে, এজন্য সেও কাল দুপুরে অমরের অফিসে যাবে এবং দেখবে যে মীরা নামের সেই মেয়েটা আসলেই অমরের কোনো ক্লায়েন্ট নাকি। তো তার সাথে কথা বলে সে কলটা কেটে দেয়, কিন্তু সে যখন কথা বলছিল তখনই অমর এসে তার সব কথা শুনে নেয়, কিন্তু অহনা দেখার আগেই সে সেখান থেকে আবারও রুমে ফিরে যায়। তো এর পরদিনই দেখানো হয় যে অমর অফিসে না থাকার সময় অহনা সেখানে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে অমরের সেক্রেটারির অফিসে যায় এবং সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে সে অফিসের মধ্যে প্রবেশ করে। তো সেখানে গিয়ে সে কম্পিউটারে অমরের ক্লায়েন্টের লিস্ট চেক করতে থাকে আর দেখতে থাকে যে সেখানে মীরা নামের কোনো ক্লায়েন্ট আছে কিনা, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সে সেখানে মীরা নামের কাউকেই দেখতে পায় না। তো এই সব কিছু চেক করার পর সে যখন বেরিয়ে আসবে তখনই গার্ড এসে তাকে দেখে ফেলে। সে তখন গার্ডকে কিছু টাকা দিয়ে তাকে বলতে থাকে যে সে যেন তার এখানে আসার ব্যাপারে অমরকে কিচ্ছু না জানায়। তো তাকে এটা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তখনই সে অমর এবং তার সেক্রেটারি তানিয়াকে সেখানে গাড়িতে করে একসাথে অফিসে আসতে দেখে। এটা দেখেই তো অহনা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে
কিন্তু দুর্ভাগ্যবশত অমর তো তার গাড়ির সাইড মিরর দিয়ে তাকে ঠিকই দেখে ফেলে। কিন্তু সে এখানে কোনো রিয়্যাক্ট করে না, একদম চুপচাপ থাকে আর তার সেক্রেটারিকে নিয়ে অফিসের মধ্যে প্রবেশ করে। এদিকে অহনাও সেখান থেকে চলে আসে। তো এরপরই আমাদেরকে অফিসার উৎসবকে দেখানো হয়। সে একটা থানায় পুলিশ অফিসারের সাথে দেখা করতে যায়। তাদের কথা শুনে এটা বোঝা যায় যে উৎসব এই থানায় তার কোনো একজন সাসপেক্টকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আটক করে রেখেছে, আর তাও গভর্নমেন্টকে না জানিয়ে। কিন্তু তারা যাকে এখানে আটক করে রেখেছে সে তাদেরই এক কনস্টেবলকে টাকা দিয়ে তার সাথে বাইরের একজনের কথা বলিয়ে দেওয়ার ডিল করে, যার জন্য সেই থানার অফিসার অনেক বেশি ঘাবড়ে যায়। কারণ তারা সেই লোককে আটক করে রেখেছে, এটা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে তাদের চাকরি পর্যন্ত যেতে পারে, আর তাছাড়া তাদের জেলও হতে পারে। তো উৎসব তখন কি করবে না করবে সেটাই ভাবতে থাকে। এদিকে অহনা তো আর চুপ করে থাকতে পারে না, তাই সে তার ফ্রেন্ড নীলার কাছে একটি প্রাইভেট ডিটেকটিভের সন্ধান চায়। নীলা তখন তাকে একজন খুব ভালো ডিটেকটিভের লোকেশন দেয় এবং অহনাকে গিয়ে তার সাথে দেখাও করতে বলে। অহনাও তখন সেই লোকেশনে চলে যায় এবং সেখানে গিয়ে অশোক নামের একজন ডিটেকটিভের সাথে দেখা করে। কিন্তু তাকে প্রথম দেখাতেই অহনার কাছে ডিটেকটিভ বলে মনে হয় না, তাছাড়া তার বয়সও অনেক বেশি ছিল। এই বিষয়টা ডিটেকটিভ অশোক বুঝতে পারে আর তাকে বলে যে তদন্ত করার ক্ষেত্রে মানুষের চুল কতটা পাকেনি তা ম্যাটার করে না, শুধু ব্রেন ঠিক করে কাজ করলেই হয়। এটা বলার পরই সে অহনাকে বলে যে সে তো নিশ্চয়ই এখানে তার হাজবেন্ড রিলেটেড কোনো সমস্যা নিয়ে এসেছে, তাই না? সে হয়তো মনে করছে যে তার হাজবেন্ড তাকে চিট করছে আর তার সাথে হঠাৎ অন্যরকম আচরণ করছে। তো এসব শুনে তখন অহনা অনেক বেশি অবাক হয়, কারণ এই ব্যাপারে তো ডিটেকটিভ অশোক তাকে দেখেই বুঝতে পেরে গিয়েছিল। তো এর জন্য অহনা বুঝতে পারে যে অশোক আসলেই একজন ভালো ডিটেকটিভ, তাই সে তাকে অমরের বিষয়ে সবটা খুলে বলে। এদিকে অফিস থেকে অমর বাসায় ফেরার পথে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই দুইটা গুন্ডা তাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং তাকে বলে যে খড়গপুরের হিসাবটা এখনো বাকি। তো তাদের এইসব কথা শুনে অমর তো কিছুই বুঝতে পারে না। গুন্ডাগুলো তখন তার সাথে গাড়িতে ওঠে। অমরও গাড়ি চালাতে চালাতে তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা তার কাছে কি চায়। গুন্ডাগুলো তখন তার কাছে অনেকগুলো টাকা চায়। অমর তাদেরকে বলে যে তারা ভুল জায়গায় এসেছে, সে তাদেরকে কোনো টাকা দিতে পারবে না। তারা যাকে ভাবছে অমর সে তা না, কিন্তু তার কথা তো গুন্ডাগুলো বিশ্বাসই করে না। তাই অমর গাড়িটিকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে, সেখানে সচরাচর কোনো গাড়ি চলাচল করে না। সেখানে এসেই অমর ওই গুন্ডাগুলোকে বলে যে তার মারামারি করার কোনো ইচ্ছে নেই, তারা এখনো চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারে, কারণ একবার তার হাত চলা শুরু করলে তাদের কি অবস্থা হবে তা তারা কল্পনাও করতে পারছে না। কিন্তু গুন্ডাগুলো তো তার কোনো কথাই শোনে না আর আবারও তার দিকে বন্দুক তাক করে। অমরও তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাই সে ওই গুন্ডা দুটোকেই অনেক বেশি মারধর করে আর এরপরই তাদেরকে মেরে ফেলে ক্রেনের সাথে টাঙিয়ে রাখে। পরবর্তীতে সে কোনো একজনকে কল করে আর তার সাথে হওয়া সবকিছুর ইনফরমেশনও দিয়ে দেয়। এরপরই দেখানো হয় অমর বাসায় ফেরে এবং অহনাকে তার আচরণের জন্য সরি বলে। সে তাকে বলে যে তার অ্যাক্সিডেন্টের ট্রমা থেকে সে এখনো বের হতে পারেনি, যার জন্য তার অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে। সে এই মুহূর্তে তার সাথে ইন্টিমেট হতে পারবে না। তখন অহনা তাকে বলে যে সরি বললেই তো সবকিছু ঠিক হয়ে যায় না, তাই না? আর সম্পর্ক জোড়া লাগানোর ক্ষেত্রে যত দেরি করা হয় ততই সম্পর্ক আরো ভেঙে যেতে থাকে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অমর তখন আবারও তার কাছে যায় এবং তার বাবা মার সামনেই অহনাকে বলে যে তারা আজকে ডিনার করতে যাবে। তো অহনা তো তখন তার শ্বশুর শাশুড়ির সামনে তাকে আর মানা করতে পারে না, তাই তাকে বাধ্য হয়েই তার সাথে যেতে হয়। সেখানে যাওয়ার পরই অমর আবারও তাকে সরি বলতে থাকে। তো এরপরে তারা ভালোভাবে কথা বলতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে অমর সেখানে থাকা একটা লোককে দেখে বেশ ঘাবড়ে যায় আর অহনাকে বলে যে তার অনেক শরীর খারাপ লাগছে, তাকে এখনই বাসায় যেতে হবে। এটা বলেই বের হওয়ার সময় সেই লোকটি অমরের কাছে চলে আসে এবং তাকে বলে যে সে কি তাকে চিনতে পেরেছে। অমর তখন তাকে জিজ্ঞেস করে সে কে, তাকে তো সে চিনতে পারেনি। এটা বলেই সে তাড়াতাড়ি করে অহনাকে নিয়ে বাসায় চলে আসতে থাকে। পথে অহনাকে সে বলে যে আসলে এই লোকটি তার কাছ থেকে কিছু টাকার সাহায্য নেওয়ার জন্য ঘুরঘুর করছে। সে তাকে আগেও অনেক টাকা দিয়েছে, কিন্তু তারপরও সে বারবার তাকে ফলো করে আর তাকে টাকা দেওয়ার জন্য বলে। এর জন্যই সে তাকে ইগনোর করে চলে আসতে চেয়েছিল। কিন্তু অহনার কাছে তখন এই বিষয়টাও অনেক বেশি অদ্ভুত লাগে। তো অন্যদিকে আমাদেরকে অফিসার উৎসবকে দেখানো হয়। সে একজনকে কল করে বলতে থাকে যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও দুটো গুন্ডা কি করে অমর পর্যন্ত পৌঁছে গেল। অমরের ভুল করেও যদি কিছু হয়ে যায় তাহলে তো তাদের পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। তো এরপর আবারও আমাদেরকে অহনাকে দেখানো হয়
ডিটেকটিভ তার ইনভেস্টিগেশন করার পরে অহনাকে তার পাওয়া ইনফরমেশনগুলো জানানোর জন্য তার অফিসে ডাকে। সে তাকে বলে যে অনেক খোঁজ খবর নিয়ে সে এটা জানতে পেরেছে যে অহনার হাজবেন্ড অমর সে মীরা নামের মেয়েটির সাথে এর আগেও অনেকবার দেখা করেছে, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক চলছে কিনা তা নির্দিষ্ট করে বলতে পারছে না সে। কিন্তু তার যতদূর মনে হয় যে তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই, তবে তারা দুজন কোনো নর্মাল মানুষ নয়, তাদের মধ্যে কোনো একটা হিস্টোরি তো আছেই। আর তাছাড়া তার হাজবেন্ডকে প্রত্যেক দিনই অনেক মানুষ ফলো করে। এরা কারা আর কেনই বা তার হাজবেন্ডকে ফলো করে সেটা সে এখনো জানতে পারেনি। এমনকি তার হাজবেন্ড অমরের অ্যাক্সিডেন্টও হয়েছিল কিছু মানুষের তাড়া খেয়ে, অর্থাৎ তার অ্যাক্সিডেন্টের দিনও কিছু মানুষ তার হাজবেন্ডকে ফলো করছিল, কিন্তু তারাই বা কোথায় গেল? আর তাছাড়া তাদের কোম্পানির এত টাকা, কিন্তু তাদের কোম্পানির প্রোডাক্টের তেমন কোনো সেলই নেই, তাহলে কোথা থেকে এত টাকা আসে? তো ডিটেকটিভের কাছ থেকে এত কিছু শোনার পর অহনা বুঝতে পারে না যে সে কি উত্তর দিবে। সে তখন ডিটেকটিভকে বলে যে সে যেন তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়, শেষটা দেখতে চায়, কারণ সত্যটা জানা তার জন্য অনেক বেশি দরকার। মূলত অহনা বিয়ের পর থেকে তার হাজবেন্ড অমরকে যেমনটা দেখেছে, তার হাজবেন্ড আসলে তেমনটা না। তার হাজবেন্ডের অন্য একটি রূপও আছে যেটার ব্যাপারে সে কাউকেই জানতে দেয়নি। আর অহনা তাদের বিয়ের 5 বছর হয়ে যাওয়ার পরেও তার হাজবেন্ড সম্পর্কে কিছুই জানে না। অমর আসলে সেই বিজনেসম্যান যাকে কিনা পুলিশ খুঁজছে। সেই বিজনেসটাকে সামনে রেখে বিদেশি টেরোরিস্টদের সাথে ব্ল্যাক মানির বিজনেস করত এবং মানি লন্ডারিং এর জন্য তাদেরকে সাহায্যও করত। আর এই বিজনেসে টেরোরিস্টদের কাছে অমর অনেক বেশি ফেমাস, আর তারা তাকে ভিন্ন নামে চিনত। তার এই বিজনেসের জন্য পাওনাদাররা তাকে প্রায়ই ফলো করত এবং সেই দিনও যে দুজন গুন্ডা তার দিকে গান পয়েন্ট করেছিল তারাও তার একজন ক্লায়েন্টের লোক ছিল। তো এদিকে উৎসবকে দেখানো হয় সে ফোনে একজনের সাথে কোনো একটা বিষয়ে আলোচনা করতে থাকে। উৎসব মূলত মীরার সাথে কথা বলছিল। এখানে আমাদের সামনে একটা টুইস্ট রিভিল হয়, আর তা হলো এই যে মীরাও একজন পুলিশ অফিসার যে কিনা উৎসবের হয়েই কাজ করছে অমরের আসল রূপ সবার সামনে বের করে আনার জন্য। তো এরপরই দেখানো হয় অহনা বাড়িতে ফেরে, কিন্তু তখন সে দেখতে পায় যে তার শ্বশুর কোনো এক কারণে তার ননদের উপর অনেক চিৎকার চেঁচামেচি করছে, আর তার ননদও বাবার সাথে তর্ক করছে। কিন্তু এই বাড়ির একটি নিয়ম ছিল, আর সেটা হলো তাদের মেয়ে বাড়ির কর্তাদের মুখের উপর কোনো কথা বলতে পারবে না। এর জন্য তো অহনার শ্বশুর খুবই রেগে যায় আর তার মেয়ের উপর হাত উঠাতে যায়। ঠিক তখনই দেখা যায় সেখানে অমর চলে আসে আর তাকে আটকায় এবং তার এভাবে মেয়েকে মারার জন্য প্রতিবাদ করে। জীবনে এই প্রথমবারের মতো অমর তার বাবার বিপরীতে গিয়ে তার বোনের পক্ষ হয়ে কথা বলছে। এমন এর আগে কখনো ঘটেনি, যা দেখে তখন অহনা তো আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আর এই বিষয়ে সে ফোন করে ডিটেকটিভ অশোককে জানিয়ে দেয়। তখন অশোক অমরের বিষয়ে আরো একটি ইনফরমেশন অহনাকে জানায়। সে বলে যে 2 দিন আগে দুটি গুন্ডা তার হাজবেন্ডকে কিডন্যাপ করেছিল, কিন্তু এরপর থেকে সে দুটোকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা জানানোর পরই অশোক তার কাছে আরেকটি প্রশ্ন করে। সে তাকে বলে যে তার পরিচিত কেউ কি খড়গপুর জেলে আছে। এই ধরনের প্রশ্ন শুনে তো অহনা অনেক বেশি অবাক হয়ে যায়। তাই সে তাকে বলতে থাকে যে তার পরিচিত কেউ কখনো জেলেই যায়নি। তো এটা শুনে ডিটেকটিভ তাকে বলে যে তাহলে ঠিক আছে, পরবর্তীতে সে আবারও তার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। এই বলেই সে কল কেটে দেয়। অন্যদিকে দেখানো হয় যে অফিসাররা একদম সঠিক নিউজ পায় যে 15 তারিখেই টেরোরিস্টরা তাদের অ্যাকশনে নামবে। তাই সিনিয়র অফিসার তখন উৎসবকে বলে যে সে যেন সকল অফিসারকে সজাগ এবং সতর্ক থাকতে বলে। অন্যদিকে দেখানো হয় অশোক অহনাকে ফোন করে আর বলে যে কাল সকালে কি সে তার সাথে দেখা করতে পারবে। তার সাথে তার গুরুত্বপূর্ণ একটি কথা আছে যা কিনা সে ফোনে বলতে পারবে না, কারণ তার ফোন যে কোনো মুহূর্তে ট্র্যাক হতে পারে। তবে সে শুধু অহনাকে এতটুকুই বলে যে অমর অনেক বড় একটা ক্রাইমের সাথে যুক্ত আছে। অহনা তো তখন এর কিছুই বুঝতে পারে না, আর ডিটেকটিভ কল কেটে দিলেই সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কিন্তু তখনই দেখানো হয় যে অমর তো আগে থেকেই অহনার ফোন ট্র্যাক করে রেখেছিল, যার জন্য সে অহনার ডিটেকটিভের সাথে বলা সব কথা শুনে নেয়। এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। অহনা তো বেশ সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে অশোকের অফিসে চলে যায় তার সাথে দেখা করার জন্য, সেই ইনফরমেশন জানার জন্য। কিন্তু সে সেখানে গিয়ে তাকে কোথাও খুঁজে পায় না। তার অফিসেও তালা লাগানো ছিল। এসব দেখে সে খুবই অবাক হয়। তখন সে আশেপাশের মানুষের কাছে খবর নিয়ে জানতে পারে যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য সে এখান থেকে তার গ্রামের বাড়িতে চলে গেছে। তো এটা শোনার পরই অহনার মধ্যে সন্দেহ আরো বেশি বাড়তে থাকে। তাই সে তখন সরাসরি ডিটেকটিভ অশোকের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরই ডিটেকটিভের ওয়াইফ তাকে জানায় যে অশোকের তো কোনো গ্রামের বাড়ি নেই, তাছাড়া তার এমন মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার
একটা অভ্যাস আছে। তো এই সবকিছু মিলিয়ে অহনা অনেক বেশি ডিস্টার্ব হয়ে পড়ে। আর এগুলো নিয়ে ভাবার কারণেই সে সারা রাত ঘুমাতে পারে না। সে কি করবে না করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তো এর পরদিনই দেখানো হয় অহনা আবারও তার বন্ধু সুশান্তর বাসায় যায় এবং তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। এই সব কথা শুনে সুশান্ত তাকে বলে যে তার কিছুদিনের জন্য এখান থেকে দূরে কোথাও চলে যাওয়া উচিত। কিন্তু অহনা তো হাল ছাড়ার পাত্রী নয়। সে সুশান্তকে বলে যে সব সত্যিটা না জেনে সে এখান থেকে কোথাও যাবে না। তাই তারা দুজন মিলে আবারও অশোকের অফিসে আসে এবং তারা সেখানে থাকা গার্ডকে টাকা দিয়ে অশোকের অফিস রুমে খোঁজাখুঁজি করতে থাকে। সে কি বলতে চেয়েছিল তার কোনো ক্লু পাওয়া যায় কিনা এই কারণে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কিছুই খুঁজে পায় না। তবে অহনা অশোকের লেটার বক্স থেকে একটা পেন ড্রাইভ খুঁজে পায়, তাই সে চুপচাপ সেটি নিয়ে নেয়। অন্যদিকে দেখানো হয় আবারও দুটো গুন্ডা এসে অমরের মাথায় বন্দুক ধরে আর তার কাছে তাদের টাকা ফেরত চায়। কিন্তু অমর তো কোনোভাবেই মনে করতে পারে না যে তাদের থেকে সে কোনোদিনও টাকা নিয়েছিল কিনা। ঠিক এমন সময় অমরের সেক্রেটারি তানিয়া সেখানে চলে আসে আর গুন্ডাগুলোকে তাদের টাকা দিয়ে অমরকে বাঁচিয়ে নেয়। তো গুন্ডাগুলো চলে গেলে অমর তানিয়াকে বলে যে তার অ্যাক্সিডেন্টের পর থেকে তার বেশ কিছু জিনিস মনে পড়ছে না, তার কোথায় কি রাখা আছে সেই সবকিছু তো তানিয়া জানে। তাই সে যেন সবকিছুর লিস্ট করে তাকে দিয়ে দেয়, যাতে করে দ্বিতীয়বার আর এমন কোনো ঘটনা না ঘটে। এদিকে আবার তখন অহনাকে দেখানো হয় সে বাড়িতে এসেই ডিটেকটিভের অফিস থেকে পাওয়া সেই পেন ড্রাইভটি তার ল্যাপটপে ইনসার্ট করে দেখতে থাকে। সেখানে সে কিছু নোটস লেখা দেখতে পায়। প্রথম পয়েন্টে লেখা ছিল যে অমরের জুট মিলের গোলমালটা কি, দ্বিতীয় পয়েন্টে ছিল যে খড়গপুর জেলের কি কানেকশন, আর লাস্ট পয়েন্টে ছিল যে অফিসের সেফে আসলে কি আছে। এসব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দেখে অহনা তো অনেক বেশি কৌতূহলী হয়ে পড়ে। তাই সে সেই রাতেই কোনো প্রকার বিলম্ব না করে অফিসের বক্সে কি আছে তা খুঁজতে চলে যায়। অনেকক্ষণ সবকিছু খোঁজাখুঁজি করার পর সে কোনো একটা ব্যালেন্স ফাইল খুঁজে পায়। কিন্তু ততক্ষণে অমর অহনার মোবাইল ট্র্যাক করে অফিস পর্যন্ত চলে এসেছিল। তবে অহনাকে ধরার আগেই সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। পরে তিনি অহনা তার এক বিজনেসম্যান বন্ধুকে তার পাওয়া সেই ব্যালেন্স শিটটা দেখায়। তার বন্ধু সেটা ভালো করে দেখে জানায় যে এই ব্যালেন্স শিটে তো গত 7 বছরের তাদের কোম্পানি বিজনেসের হিসাব লেখা আছে। আর এখানে লেখা থাকা হিসাব অনুযায়ী তো গত 7 বছরে তাদের ব্যবসা লসে চলছে। এতদিনে তো তাদের জুট মিল বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা বন্ধ না হয়ে বেশ বড় বড় টাকার অঙ্কই তো তাদের হাতে ঘোরাফেরা করে। তবে এটা কি করে সম্ভব? অহনাও তো এই ব্যাপারে কিছুই বুঝতে পারে না। তাই সে সেখান থেকে তার মনের কনফিউশন দূর করার জন্য অমরের সেক্রেটারি তানিয়ার সাথে দেখা করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে তাদের ব্যবসার পরিস্থিতি কি, ব্যবসায় কোনো লস হচ্ছে কি। তখন সেক্রেটারি তানিয়া তাকে জানায় যে তাদের ব্যবসা তো খুব ভালোভাবে চলছে, এখানে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর সে লসের ব্যাপারে যা কিছু শুনেছে সেই সবকিছু হলো গুজব। এমন সময় সেক্রেটারি তানিয়ার ফোনে একটা কল চলে আসে। তাই সে তখন অহনাকে কোনোভাবে অজুহাত দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। সেক্রেটারির এমন আচরণে অহনার কিছুটা সন্দেহই হয়, যার কারণে সে সেক্রেটারি তানিয়াকে ফলো করতে থাকে। কিছু দূর যাওয়ার পরই সে দেখতে পায় তানিয়াকে একটি লোক ব্যাগ ভর্তি টাকা দিচ্ছে। এই লোকগুলো কারা? অহনা এগুলো জানার জন্য এবার সেই লোকগুলোকে ফলো করে। আর এভাবেই তাদেরকে ফলো করতে করতে অহনা তাদের আস্তানায় গিয়ে পৌঁছায়। আর এখানে এসে অহনা গুন্ডাগুলোর কাছে সরাসরি জিজ্ঞাসা করে যে অমরের সাথে তাদের কি সম্পর্ক, কিসের এত লেনদেন। তখন গুন্ডাগুলো অহনার সামনে একটি টুইস্ট রিভিল করে। সে বলে যে তারা তার হাজবেন্ডের সাথে মানি লন্ডারিং এর কাজ করে। অহনা তো এটা শুনে তখন অনেক বেশি কষ্ট পায়। সে তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু গুন্ডাগুলো তাকে সেখানেই আটকে রাখতে চায়। কিন্তু অহনা তো ঠিকই কৌশলে সেখান থেকে পালিয়ে আসে এবং সাথে সাথে ফোনটা বের করে তার বন্ধু সুশান্তকে এই সবকিছুর ব্যাপারে জানিয়ে দেয়। এদিকে দেখানো হয় অমর এতক্ষণে অহনার কোনো খোঁজ না পাওয়ায় অহনাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে অহনা বাড়িতে এসে দেখতে পায় যে সেখানে শুধুমাত্র তার শ্বশুর ছাড়া আর কেউই নেই। তখন সে তার শ্বশুরকে কান্না করতে করতে অমরের সব সত্যিটা খুলে বলে। সে তাকে বলে যে তার শ্বশুর সৎভাবে এই কোম্পানি থেকে রিটায়ার্ড করার পর তার ছেলে অসৎ উপায়ে কোম্পানি চালাচ্ছে এবং সে গোপনে মানি লন্ডারিং এর কাজও করছে। এসব কথা শুনে তো অমরের বাবা সাথে সাথে অমরকে কল করে এবং তাকে বলে যে সে যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে, কারণ অহনা সরাসরি পুলিশ স্টেশনে না গিয়ে সোজা তার কাছে এসেছে। তো তার শ্বশুরের মুখে এমন কথা শুনে তো অহনা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আর অহনার বুঝতে বাকি থাকে না যে তার শ্বশুরও অমরের সাথে মিলিত হয়ে এই অবৈধ বিজনেসটা করছে। তখনই অহনার শ্বশুর তার দিকে গান পয়েন্ট করে আর বলতে থাকে যে সব পরিবারেই একটা সিক্রেট থাকে, আর সেই সিক্রেট পরিবারের সবার মেনে নেওয়াই ভালো।
কিন্তু অহনা তার শ্বশুরের কথা মানতে চায় না। তখন তো তার শ্বশুর তার হাত পা মুখ বেঁধে স্টোর রুমে লুকিয়ে রাখে তাকে। এর মধ্যেই অমর বাড়িতে ফিরে আসলে তার বাবা তাকে বলে যে রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে অমর যেন অহনাকে বাইরে নিয়ে যায় আর চিরতরে তার মুখ বন্ধ করে দেয়, অর্থাৎ তাকে মেরে ফেলে। যাক, তো এরপরই দেখানো হয় রাতে খাওয়ার সময় অহনার শাশুড়ি আর ননদ অমরের কাছে অহনার কথা জিজ্ঞেস করে যে সে কোথায়। অমর জানায় যে অহনা তো একটি প্রোগ্রামের জন্য হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে বাইরে চলে গেছে। তো এরপর রাতে সবাই ঘুমিয়ে গেলে অমর অহনাকে নিয়ে বাইরে আসে একটা নির্জন জায়গায় আর তাকে আরো একটি সত্য ঘটনা খুলে বলে। সে বলে যে এতদিন সবাই যাকে অমর বলে চেনে সে আসলে অমর নয়, সে একজন পুলিশ ইন্সপেক্টর সালমান রশিদ, যার চেহারা অমরের সাথে অবিকল মেলে। অনেকদিন আগেই অফিসার উৎসব সালমানকে দেখে এই প্ল্যানটা করেছিল। তো এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য অমরের যখন অ্যাক্সিডেন্ট হয় এবং তাকে সিটি হসপিটালে ভর্তি করা হয়, তখনই তারা সুযোগ বুঝে অমরের সাথে সালমানকে বদলে দেয়। বর্তমানে আসল অমরকে খড়গপুর জেলে আটকে রাখা হয়েছে। আর এই ব্যাপারে কাউকে কিছু না জানানোর জন্য তারা অমরের চিকিৎসা করা ডাক্তারকেও রিকোয়েস্ট করেছে যাতে সে কাউকে কিছু না জানায়। আর এজন্যই অহনা এতদিন অমরের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেছিল। সালমান আরও বলে যে সে অমরের বাড়িতে থেকে যেই সকল কিছুর আপডেট পেত সেই সবকিছু অফিসার উৎসবকে কল করে জানিয়ে দিত। আর মীরাও একজন পুলিশ অফিসার, সেও তাদের সাথে মিলেই অমরের বিরুদ্ধে প্রমাণ একত্রিত করার জন্য কাজ করছে। তো এই সবকিছু শোনার পরে তো অহনার কাছে এতদিন অমরের স্বভাবের পরিবর্তনের কারণটা একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক এমন সময় উৎসব সালমানকে কল করে। তো সালমান তাকে জানায় যে অহনা অমরের মানি লন্ডারিং এর কাজ সম্পর্কে জেনে গেছে, তবে তাকে সব সত্যি কথা জানিয়ে দেওয়ায় সে পুলিশকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে। এই কথাটা আসলে সালমান উৎসবকে মিথ্যা করে বানিয়ে বলেছিল, কারণ এটা না বললে তাদের কনফিডেন্সিয়াল নিউজ জেনে যাওয়ার কারণে উৎসব অহনাকে কোথাও আটকে রাখার ব্যবস্থা করত, যেটা সে হতে দিতে চায় না। কারণ এতদিন অহনার সাথে থাকায় সালমানেরও তার প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে, এজন্য সে তাকে কোনো কষ্ট দিতে চায় না। এ কারণেই সে উৎসবকে মিথ্যা বলে। ঠিক এই সময় অমরের বাবা সালমানকে কল করে। সে জিজ্ঞেস করে সে কি অহনাকে শেষ করতে পেরেছে। সালমান তখন তাকে বলে যে হ্যাঁ, অহনা তাদের রাস্তা থেকে চিরতরে সরে গেছে। এটা বলার পরেই সে অহনাকে নিয়ে একটা গোডাউনে যায় আর তাকে বলে যে এখানেই তাকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে হবে। সে বেঁচে আছে জানলে অমরের বাবা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। অহনাও এতে রাজি হয়ে যায়। তো সেখান থেকে যাওয়ার সময় সালমান তাকে কিছু জামা কাপড় এবং খাওয়ার জন্য কিছু খাবার তার সাথে রেখে যায় আর সেখান থেকে চলে যায়। তো তার এমন কেয়ার দেখে তো অহনা অনেক খুশি হয়ে যায়। এরপরই সে সেখানে থাকতে শুরু করে। অন্যদিকে খবর জানা যায় যে খড়গপুর থানা থেকে অমর পালিয়ে গেছে। ঠিক তখনই দেখানো হয় অহনা একা বসেছিল। সেই সময় তার কাছে একটি কল আসে আর সে কলটি রিসিভ করতেই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরই সেখানে সালমান আসলে অহনা তাকে ধোকা দিয়ে তার গাড়ি করে এখান থেকে পালায়। মূলত অহনাকে একটু আগে তার হাজবেন্ড অমরই কল করেছিল, তাই সে তার সাথে দেখা করার জন্য সেখান থেকে যেতে থাকে। তবে সে সেখানে যাওয়ার আগেই তার সঙ্গে করে একটি বন্দুক নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরই দেখানো হয় সালমান অহনাকে ট্র্যাক করে সেই জায়গায় চলে আসে। এদিকে অহনা অমরের কাছ থেকে সত্যিটা জানতে চায়। সে তাকে বলে যে তার সাথেই অবৈধ বিজনেসের কোনো সম্পর্ক নেই, তারা সবকিছু মিথ্যা কথা বলছে, তাকে ফাঁসানো হচ্ছে। এমন সময় সেখানে অহনার সামনে সালমান আসে। দুজনের দুরকম কথাতে অহনা অনেক বেশি কনফিউজড হয়ে যায়। তাই তার হাতে থাকা বন্দুকটি সে বারবার তাদের দুজনের দিকেই পয়েন্ট করতে থাকে। অমর তখন অহনাকে বিভিন্ন কথা বলে তার দিকে নেয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সালমান তার চোখের দিকে তাকিয়ে তাকে বলে যে সে যেন কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা নিজেই বেছে নেয়। এ কথা শুনেই তো অহনা তখন অমরের দিকে বন্দুক তাক করে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই সিরিজটা এখানেই শেষ হয়। তবে শেষ পর্যন্ত এটা জানা যায় না যে অহনা আসলেই তার হাজবেন্ড অমরকে গুলি করেছিল কিনা। তাছাড়া এরপর তাদের মধ্যে কি হয়েছিল এই সবকিছু হয়তো আমরা এর পরবর্তী সিজনেই জানতে পারবো। আর সেটা যখনই আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।